আবার স্বাগত। 21 বিজনেস সঙ্গে আছি আব্দুর রহমান রণ। রিজার্ভের পালে হাওয়া লেগেছে। প্রায় 3.5 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 14 জুন পর্যন্ত গ্রস রিজার্ভ উন্নীত হয়েছে 25.6 বিলিয়ন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন 31.08 বিলিয়ন মার্কিন ডলার। এদিকে হু হু করে বাড়ছে প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স। জুনের প্রথম 14 দিনে রেমিটেন্স এসেছে 154.13 লাখ মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় 30.04% বেশি। গত বছরের জুন মাসে প্রথম 14 দিনে রেমিটেন্স এসেছিল 118.52 লাখ ডলার। অন্যদিকে চলতি অর্থ বছরের 14 জুন পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে প্রায় 34.3 বিলিয়ন মার্কিন ডলার। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের পাহাড় নিয়ে দেশ জুড়ে তোলপাড়। এবার আলোচনার কেন্দ্র গোপালগঞ্জে 621 বিঘা জমিতে গড়ে ওঠা বিলাসবহুল সাভানা ইকো রিসোর্ট। এ পার্কের প্রতিটি ইটের নিচে চাপা পড়ে আছে শতাধিক পরিবারের হাহাকার আর নির্যাতনের ঘটনা। ক্ষমতার দাপটে এতদিন ভুক্তভোগীরা মুখ না খুললেও সম্প্রতি দুবাই ইন্টারপোলের হাতে বেনজির আহমেদ গ্রেপ্তার এবং সম্পত্তি ক্রোক হলে পাল্টাতে শুরু করে দৃশ্যপট। সাবেক এই পুলিশ প্রধানের অবৈধ সম্পদের খোঁজে 3 পর্বের বিশেষ প্রতিবেদন নিয়ে প্রথম পর্ব। গোপালগঞ্জ প্রতিনিধি রায়হান মুন্সি জসিমের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। গোপালগঞ্জ সদরের বৈরাগীতল গ্রাম। এই গ্রামেই গড়ে তোলা হয়েছে চোখ ধাঁধানো সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক, যেখানে রয়েছে সুইমিং পুল, রেস্টুরেন্ট, মাটির ও পাথরের তৈরি কৃত্রিম পাহাড়, বিলাসবহুল বাংলো ও ইগলু সহ আধুনিক সব সুযোগ সুবিধা। পার্কটি দেখভালের জন্য আছে 35 কর্মী। তবে এই বিলাসবহুল পার্কের প্রতিটি কোণায় জড়িয়ে আছে স্থানীয়দের হাহাকার। তারা বলছে বাপদাদার ভিটেমাটি জবরদখল, হিন্দু সম্প্রদায়ের জমি জোর করে নামমাত্র মূল্যে লিখে নেয়া, পুলিশে চাকরি দেওয়ার প্রলোভনে বিপুল অর্থ হাতে নেয়া সহ নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন সাবেক পুলিশ প্রধান। শক্তিশালী লোক ছিল, তার সামনে তার জাতীয় পারি নাই, তার যারা চলাফেরা ছিল তারাও তার চেয়ে খারাপ। আমার ছেলে চাকরি দিত, তখনই দেখা যেত কি যে করে আমি লিখে দিই। এখন সে চাকরিও দিতে পারে নাই আর আমি কলাও দিইনি। আমার বাপ দেশে 2 বিঘা, আমার বাপ কাকারা সকলে মিলে দেশে 20 বিঘা, আর আমার 2 বাড়িও বাপ কাকা সব মিলে দেশে 101 বিঘা। শুধু ব্যক্তিগত জমিই নয়, ক্ষমতার জোরে এলজিইডির সরকারি সড়কও দখল করেছেন সাবেক আইজিপি। পার্কের প্রধান ফটকটি তৈরি করা হয়েছে 250 মিটার দীর্ঘ একটি সরকারি রাস্তার উপর। এতে স্থানীয়দের নিজের জমিতে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। তবে জেলা প্রশাসন বলছে তারা কিছুই জানত না। জেলা প্রশাসক আছেন, সেখানে জেলা মৎস্য অফিসার আছেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রয়েছেন, আরও কয়েকজন রয়েছেন। সব মিলে এই পার্কের যাবতীয় কার্যক্রম দেখাশোনা করা হয়। ইজারা বা আমাদের লিজ যে বিষয়টি, সেটিও এই কমিটি কর্তৃক দেখাশোনা করা হয়। আদালতে বেনজিরের এই সম্পত্তি ক্রোকের প্রক্রিয়া শুরু হওয়ায় আশার আলো দেখছে ভুক্তভোগীরা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। প্রস্তাবিত জাতীয় বাজেটে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। তবে আবাসন খাতে নতুন আরোপিত কর প্রত্যাহারের দাবি সংগঠনটির। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বাজেট পরবর্তী প্রতিক্রিয়া তুলে ধরতে রাজধানীর সিডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে রিহ্যাব। আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ রাখার সিদ্ধান্ত ইতিবাচক হলেও নির্মাণ সামগ্রী ও জমির মালিকের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর নতুন কর আরোপ পুরো খাতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করেন রিহ্যাব নেতারা। এখন নতুন আইনে যেটা করা হয়েছে, আপনি হয়তো 5টা ফ্ল্যাট পাবেন, আমি 5টা ফ্ল্যাট পাবো, 5টা ফ্ল্যাটের দাম 10 কোটি টাকা। এই 10 কোটি টাকার উপরে 15% ট্যাক্স দিয়েছেন। এই যে 15% মানে 10 কোটির 1.5 কোটি টাকা। এই 1.5 কোটি টাকা তো ডেভেলপার নিশ্চয়ই লস করবে না। আলটিমেটলি এটি সম্মানিত ক্রেতাদের পক্ষেই যাবেন, অথবা যে সমস্ত সম্মানিত ল্যান্ড ওনার রয়েছে
তারা ক্ষতিগ্রস্ত হবে। নতুন কর আরোপের ফলে নির্মাণ ব্যয় ও ফ্ল্যাটের দাম আরও বাড়বে মন্তব্য করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। যে উনি ৫,০০০ টাকা স্কোয়ার ফিটে চুক্তিবদ্ধ জরিমানার সাথে ফ্ল্যাট নেওয়ার জন্য, এখন উনি ইতিমধ্যে 2 বছরের কিস্তিও দিয়েছেন। এখন দাম বেড়েছে 31% হলো রড সিমেন্টের আগেই, আর বাজেটে কেন বাড়বে হচ্ছে আরও, সব মিলে 50% দাম বাড়বে। এখন কি আমি যদি ফ্ল্যাটের দাম বাড়াই, আপনি সাংবাদিক ভাই যিনি ফ্ল্যাট নিছেন, আপনি বলেন আপনি মানবেন? আবাসন খাতকে টিকিয়ে রাখতে বাড়তি করের বোঝা থেকে রেহাই দিতে সরকারের প্রতি আহ্বান জানান রিহাব নেতারা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। একদিকে নির্ভুল চিকিৎসা, অন্যদিকে দরিদ্র মানুষকে স্বল্প খরচে সেবা প্রদানের মাধ্যমে জনবান্ধব হাসপাতাল গড়ার প্রত্যয় জানিয়েছে আলোক হাসপাতাল। রাজধানীর মিরপুর 1 মতবিনিময় সভায় কর্তৃপক্ষ জানায় ভবিষ্যতে AI নির্ভর চিকিৎসা মিলবে এই হাসপাতালে। আদিত্য মামুনের রিপোর্ট। সুচিকিৎসার পাশাপাশি সামাজিক সেবার ব্রত নিয়ে হাসপাতাল পরিচালনা করে আসছে আলোক। হাসপাতালের নানাবিধ সেবা নিয়ে গণমাধ্যমের সাথে এই মতবিনিময়। রোগীদের আস্থা আর নির্ভরতায় গেল 1 বছরে হাসপাতালটি আরও সক্ষমতা অর্জন করেছে বলে জানায় কর্তৃপক্ষ। ইন্টেনসিভ কেয়ার ইউনিটকে আমরা বলতেছি, সেটা কিন্তু আমাদের কাছে হচ্ছে ইন্টিমেট কেয়ার ইউনিট। মোর দেন 95% মতন রোগী আমরা সুস্থ করে বাসায় ফেরত পাঠাতে পেরেছি। আন্তর্জাতিক মানের সেবা প্রদান এবং গরিব রোগীদের সহায়তার বিশেষ প্যাকেজ দিচ্ছে হাসপাতালটি। গরিব দুস্থ তারা যে আমাদের হেলথ কার্ড পায়, ফ্রি হেলথ কার্ড, তারা 50 টাকায় দেখাতে পারবে, ওই একই ইমার্জেন্সি মেডিকেল অফিসার। আর আমাদের যে কনসালটেন্টের দেখলে যাদের ভিজিট 700 থেকে 800 টাকা, কার্ড হোল্ডারদের জন্য 200 টাকা একই, কিন্তু উনি এই কনসালটেন্ট জানবেই না যে কত টাকায় দেখছে। ডাক্তারদের ফি কমানো, প্রয়োজনের বাইরে টেস্ট না দেওয়ার কথা জানান হাসপাতালের এমডি। এখানে ডাক্তারদের বলা আছে যে ডাক্তার নন রেজিস্টার্ড ঔষধ প্রেসক্রিপশনে লেখবে তার চেম্বার থাকবে। রাজধানীর মিরপুরে আস্থাশীলতায় অনন্য নজির স্থাপন করেছে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। 2-4-5টা প্রতিষ্ঠান বলেন, আমরাও একটা দাবিদার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, নিচ্ছি একটা ছোট্ট বিরতির পর প্রস্তাবিত বাজেট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF এর সাবেক সাধারণ সম্পাদক SM রাশিদুল ইসলাম এর সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।